ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। ডক্টর ইউনূসের ভাষণকে স্বাগত জানালো বিএনপি, জামায়াত ও এনসিপি। ভোট নিয়ে আর কোনো সংশয় নেই মির্জা ফখরুলের। জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের। বিচার সংস্কারে জোর আখতারের। জুলাই সনদ বাস্তবায়নে বিচার বিভাগের পরামর্শ চাওয়ার পরিকল্পনা। 15 অক্টোবরের মধ্যে চূড়ান্তের আশা ঐক্যমত্য কমিশনের। ঝুলে গেলে নির্বাচন নিয়েই শঙ্কা বিশ্লেষকের। নাইখংছড়ি সীমান্তে ভয়ঙ্কর ফাঁদ। চোরাচালানে জড়িয়ে আরাকান আর্মির বিছানো মাইন বিস্ফোরণে অঙ্গ হারাচ্ছেন হতদরিদ্ররা। চক্রের হোতাদের ধরার চেষ্টায় বিজিবি। এবং পাহাড় সমুদ্রের মিতালি, সংস্কৃতি ঐতিহ্যের মেলবন্ধন। তবুও পর্যটনে পিছিয়ে বাংলাদেশ। অবকাঠামো দুর্বলতা ও নিরাপত্তা সংকটেই অন্যতম কারণ ব্র্যান্ডিংয়ের উদ্যোগ। সকালের সময় সঙ্গে আছি আমি মেসবাহুল আলিফ। ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সরকার। পাশাপাশি আইনের শাসন নিশ্চিতে সংস্কার কর্মসূচিও চলমান রয়েছে। জাতিসংঘ অধিবেশনে দ্বিতীয়বারের মতো দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আরও বলেন, স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই তার সরকারের লক্ষ্য। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, মিয়ানমার সংঘাতে ঝুঁকিতে পড়েছে আঞ্চলিক স্থিতিশীলতা। পাশাপাশি কঠিন হয়ে পড়েছে রোহিঙ্গা প্রত্যাবাসনও। জাতিসংঘ সদর দপ্তর থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্টে থাকছে বিস্তারিত। চিফ অ্যাডভাইজার অফ দ্য ইন্টারিম গভর্নমেন্ট অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বিএনপি, জামায়াত ও এনসিপির সফরসঙ্গী রাজনীতিবিদদের নিয়ে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রবেশ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। স্থানীয় সময় বেলা 11টা 25 পোডিয়ামে আসেন অন্তর্বর্তী সরকারের প্রধান। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো জাতিসংঘে ভাষণ দিলেন ডক্টর ইউনূস। দর্শনের প্রায় 40 মিনিটের ভাষণের শুরুতেই গণ অভ্যুত্থান সংগঠিত একটি দেশের রূপান্তরের আকাঙ্ক্ষার গল্প তুলে ধরেন ডক্টর ইউনূস। প্রধান উপদেষ্টা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিচ্ছে সরকার। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা, আইনের শাসন নিশ্চিত করবার জন্য আমাদের নিরবচ্ছিন্নভাবে নাগরিক বান্ধব সংস্কার চালিয়ে যাচ্ছে। ডক্টর ইউনূস বলেন, ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলাই অন্তর্বর্তী সরকারের লক্ষ্য, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। ভেঙে পড়া রাষ্ট্র কাঠামোকে পুনর্গঠন করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের জন্য প্রয়োজন ছিল ব্যাপক প্রাতিষ্ঠানিক সংস্কারের। আমাদের লক্ষ্য ছিল ক্ষমতার ভারসাম্যপূর্ণ একটি গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। উন্নয়নশীল দেশগুলোর পাচার হওয়া অর্থ কোনোভাবেই যেন উন্নত বিশ্বে যেতে না পারে, এজন্য কার্যকর ভূমিকা গ্রহণ করতে বিশ্ব নেতাদের প্রতি আহ্বান জানান তিনি। যেসব দেশ ও প্রতিষ্ঠান এই পাচারকৃত সম্পদ গচ্ছিত রাখবার সুযোগ দিচ্ছে, তাদের আমি আহ্বান জানাচ্ছি তারা যেন এই অপরাধের সঙ্গে শরিক না হয়। আমি উন্নয়নশীল দেশ হতে সম্পদ পাচার রোধে কঠোর আন্তর্জাতিক বিধিবিধান প্রণয়ন এবং এর প্রয়োগ নিশ্চিতের প্রস্তাব করছি। রোহিঙ্গা সংকট কোনোভাবেই বাংলাদেশ মিয়ানমারের দ্বিপাক্ষিক সমস্যা নয় উল্লেখ করে টেকসই সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। মায়ানমারের চলমান সংঘাত সমগ্র অঞ্চলের জন্য গভীর উদ্বেগজনক পরিস্থিতির সৃষ্টি করেছে। এটি যে শুধু আঞ্চলিক স্থিতিশীলতাকে ঝুঁকিতে ফেলছে তা নয়, বরং বাংলাদেশে আশ্রয়প্রাপ্ত বলপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের তাদের মাতৃভূমি মায়ানমারে প্রত্যাবাসনকেও কঠিন করে তুলেছে। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান বাস্তবায়নের উপর তাগিদ দেন সরকার প্রধান। পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের মাধ্যমে এই সমস্যার দ্বিরাষ্ট্রীয় ভিত্তিক সমাধান এখনই বাস্তবায়ন করতে হবে। ডক্টর ইউনূস উল্লেখ করেন, একবিংশ শতাব্দীতে কোন সমাজেই ঘৃণা, অসহিষ্ণুতা, বর্ণবাদ, বিদেশিদের প্রতি বিদ্বেষ বা ইসলাম বিদ্বেষের কোনো স্থান নেই। আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তবে তিনি চলমান সংস্কার কর্মসূচির উপরও বেশ জোর দিয়েছেন তার ভাষণে। ডক্টর মোহাম্মদ ইউনূস আশাবাদ ব্যক্ত করেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক দলগুলো চলমান সংস্কার ছাড়াও জুলাই সনদ বাস্তবায়ন করবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক।
জাতিসংঘে প্রধান উপদেষ্টার ভাষণকে স্বাগত জানিয়েছে বিএনপি, জামায়াত ও এনসিপি। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই, তবে ভোটের আগে জুলাই সনদের বাস্তবায়ন এবং সংস্কার ও বিচারের দৃশ্যমান অগ্রগতি দেখতে চান জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির আরও একটি রিপোর্ট। By His Excellency Muhammad Yunus, অন্তর্বর্তী সরকার প্রধান হিসেবে টানা দ্বিতীয়বার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। বিশ্ব মঞ্চে দাঁড়িয়েও জানালেন ফেব্রুয়ারিতেই নির্বাচন। আগামী বছরের ফেব্রুয়ারি মাসে আমরা জাতীয় নির্বাচন অনুষ্ঠানের প্রস্তুতি নিচ্ছি। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রধান উপদেষ্টার পাশেই ছিলেন বিএনপি, জামায়াত ও এনসিপির 6 নেতা। নির্বাচন ইস্যুতে সরকার প্রধানের বক্তব্যের প্রতিক্রিয়ায় বিএনপি মহাসচিব বলেন, ভোট নিয়ে আর কোনো সংশয় নেই তাদের। যথেষ্ট জোরালো ছিল এবং গত কিছুদিন ধরে যে কথাগুলো বলে আসছে এই ব্যাপারে আমাদের অন্তত কোনো সংশয় নেই। আমরা যারা রাজনৈতিক দলগুলো আছি আমাদের কোনো রকমের সংশয় নেই। উই আর কনভিন্সড যে আপনার 26-এর আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হবে। জামায়াতে ইসলামীর নায়েবে আমির বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে তার দলও একমত, তবে এর আগে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আমরা নির্বাচন ফেব্রুয়ারিতে করার জন্য প্রস্তুতি নিচ্ছি উইথ আওয়ার হাম্বল এফার্টস, আমাদের যেটা আছে। কিন্তু আমরা এটা বলেছি যে নির্বাচন ফেব্রুয়ারিতে করার ব্যাপারে তো কোনো আপত্তি নেই, কিন্তু তার আগে কিছু বিষয় আছে গুরুত্বপূর্ণ যেগুলোকে সলভ করা দরকার। যেমন জুলাই চার্টার যেটা, তো জুলাই চার্টার তো আমরা একমত হয়েছি কয়েক মাস ধরে কাজ করে, কিন্তু এটা যদি বাস্তবায়ন না হয় তাহলে একমত হওয়ার তো আর এখানে কোনো বেনিফিট নেই। প্রায় অভিন্ন অবস্থান এনসিপিরও। ফেব্রুয়ারিতে যে নির্বাচনের সময়সীমার কথা বলা হয়েছে সেটাকে আমরা ইতিবাচক হিসেবেই দেখি, যদি না তার আগে সংস্কারের যে কার্যক্রমগুলো আছে, বিচারকে দৃশ্যমান করার যে উদ্যোগগুলো সরকার গ্রহণ করার পথে সেগুলোকে পরিপূর্ণভাবে সমাপ্ত করা হয়, তাহলেই এটাকে আরো গোছানোভাবে নির্বাচনের দিকে যাওয়া সম্ভব হবে। এদিকে ডক্টর ইউনুসের ভাষণের সময় জাতিসংঘের সামনে তার সমর্থনে সমাবেশ করে যুক্তরাষ্ট্র বিএনপি নেতাকর্মীরা। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের ভাষণ নিয়ে বেশ সন্তুষ্ট তার সফর সঙ্গী বিভিন্ন দলের রাজনৈতিক নেতারা। তারা বলছেন, ডক্টর ইউনুস ঐক্যবদ্ধ বাংলাদেশের একটি বার্তা দিয়েছেন বিশ্ব দরবারে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সংকট উত্তরণে নতুন পথ খুঁজছে জাতীয় ঐক্য কমিশন। বিচার বিভাগের কাছে পরামর্শ চাওয়া হতে পারে বলে জানিয়েছেন কমিশন সদস্য বদিউল আলম মজুমদার। জানান, রাজনৈতিক দলগুলোর উপর সিদ্ধান্ত চাপিয়ে দিতে চায় না কমিশন। প্রস্তাবনা পরিবর্তন করে হলেও 15 অক্টোবরের মধ্যে সনদ চূড়ান্ত করার প্রত্যাশা তার। সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়েই শঙ্কা জানান রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সাব্বির আহমেদ। হাসান অলির প্রতিবেদন। সংস্কার প্রস্তাবনায় নানা ভিন্ন মত পাশ কাটিয়ে রাজনৈতিক দলগুলোর ঐকমত্য তৈরি হলেও বাস্তবায়ন প্রক্রিয়ায় সে ঐক্যের দেখা মিলছে না। সংকট উত্তরণে বিশেষজ্ঞদের সঙ্গে দফায় দফায় বৈঠক করে সাংবিধানিক আদেশে আইনি বৈধতা এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন গণভোটের প্রস্তাব দিয়েছে কমিশন, জানিয়েও প্রকট আকার ধারণ করেছে মতভিন্নতা। জামায়াত ইসলামী সাংবিধানিক আদেশ এবং গণভোটের পক্ষে, তবে নির্বাচনের আগে গণভোট সম্পন্ন করে তার অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে অনড় দলটি। আর গণভোট নয়, বরং নতুন সংবিধান প্রণয়নে গণপরিষদ নির্বাচন চায় এনসিপি। অন্যদিকে বিশেষ সাংবিধানিক আদেশ সমর্থন করে না বিএনপি। সনদ বাস্তবায়নে বৈধ সাংবিধানিক প্রক্রিয়া বের করার পরামর্শ দলটির। রাজনৈতিক দলগুলোর দাবির পরিপ্রেক্ষিতে প্রস্তাবনা পরিবর্তনের চিন্তা ঐকমত্য কমিশনের। এক্ষেত্রে বিচার বিভাগের পরামর্শ চাওয়া হতে পারে। কমিশনের অন্যতম সদস্য বদিউল আলম মজুমদার বলছেন, কোনো কিছু চাপিয়ে দিতে চায় না কমিশন। এই পরামর্শ বিএনপি এবং আরো কিছু দল দিয়েছে। আমরা এবং আমাদের বিশেষজ্ঞ প্যানেল সেই বিষয়ে বিবেচনা করছে। বল রাজনৈতিক দলের কোর্টে, তো এই রাজনৈতিক দলের মতামতের ভিত্তিতেই আমাদেরকে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে এবং আমরা কোনো চাপিয়ে দেওয়ার আমাদের ক্ষমতাও নেই, আমাদের কোনো আকাঙ্ক্ষাও নেই। ফেব্রুয়ারিতে যাত্রা শুরু করা ঐকমত্য কমিশনের মেয়াদ তৃতীয়বারের মতো 15 অক্টোবর পর্যন্ত বাড়ানো হয়েছে। এর মধ্যেই জুলাই সনদ চূড়ান্ত করতে চায় কমিশন। সনদের অধীনে নির্বাচন আয়োজনও রয়েছে বিবেচনায়। একমত যত দ্রুত হবে ততই এগুলো স্বাক্ষরিত হবে। তো আমরা কোনোভাবেই
আগামী মাসে 15 তারিখের পরে যেতে চাই না। অধ্যাপক সাব্বির আহমেদ বলছেন, জুলাই সনদ বাস্তবায়ন না হলে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা তৈরি হবে। দলীয় স্বার্থ দূরে রেখে সবাইকে ছাড় দেওয়ার আহ্বান তার। ইলেকশনের বৈধতা নিয়ে প্রশ্ন উঠবে, নিশ্চয়ই আমরা সেটা চাই না। সুতরাং এটাকে ছাড় দিতে হবে। ক্রিটিক্যাল অবস্থার মধ্যে আমরা আছি, এটা সত্য, তাই না? কারণ সব দলগুলোই তারা ডেমোক্রেটিক ট্রান্সফরমেশনের চাইতে বেশি চিন্তা করতেছে দলীয় স্বার্থ। ঐকমত্য তৈরিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 2 দফায় বৈঠক করেছে কমিশন। প্রথম দফার আলোচনায় 166টি সংস্কার প্রস্তাবের মধ্যে 62টির বিষয়ে ঐকমত্য হয়। দ্বিতীয় দফায় বাকি সব সংস্কার প্রস্তাবনা অন্তর্ভুক্ত করা হয় 19টিতে, যার 9টি পয়েন্টে সর্বসম্মতিক্রমে ঐকমত্য এবং 10টিতে নোট অব ডিসেন্ট সহ একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। এবার অন্য প্রসঙ্গ। বান্দরবানের নাইখংছড়ি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে স্থল মাইন পুঁতে রেখেছে মিয়ানমারের আরাকান আর্মি। এসব মাইন বিস্ফোরণে পা হারানো সহ মারাত্মক জখম হচ্ছেন বাংলাদেশিরা। সাম্প্রতিক সীমান্তে চোরাচালান বেড়ে যাওয়ায় ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। এর বলি হচ্ছেন হতদরিদ্র, প্রলোভনে পা দেয়া মানুষ। মোহাম্মদ ফারাজের ছবিতে সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত অঞ্চল, যেখানে পাহাড়, জঙ্গল আর খরস্রোতা নদী চোরাকারবারিদের জন্য তৈরি করেছে বহুমাত্রিক রুট। এই রুট ধরে বহুদিন ধরে চলে আসছে গরু, মহিষ ও মাদক পাচার। সীমান্তের ওপার মিয়ানমারের 0 পয়েন্টে পুঁতে রাখা হয়েছে অসংখ্য স্থলমাইন। চোরাচালান চক্রের মূল হোতারাও থাকেন আড়ালে, আর সামনের সারিতে থাকেন হতদরিদ্র মানুষ, যাদের প্রলোভন দেখিয়ে পাঠানো হয় সীমান্তের ওপারে। মাইন বিস্ফোরণে অঙ্গ হারিয়ে চিরতরে থেমে যায় তাদের চলার পথ। ওখানে আমাদের লোক যায় গরু আনার জন্য, সুপারি আনার জন্য, ওখানে পথে বসে দেয়, ওখানে ফুটে যায়। ও মায়ানমারের লোকে মদগুলো দিয়ে আমরা চলাচল করি, ওগুলো দেখা যায় না, পড়ে উঠে। নাইখংছড়ির প্রায় 40 কিলোমিটার সীমান্ত জুড়ে বিজিবি চিহ্নিত করেছে অন্তত 30টি চোরাচালান পয়েন্ট। এসব পয়েন্টে ঝুঁকি নিয়েই পা দিচ্ছেন মৃত্যুর ফাঁদে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত ঠিক 50 মিটার দূরে যেমন কাঁটাতার রয়েছে, ঠিক তার মিয়ানমারের অভ্যন্তরে বান্ডুলা বাজার, আর বাংলাদেশের ঠিক অভ্যন্তরে আমরা যখন অবস্থান করছি এটি বান্দরবনের জারুলিয়াছড়ি। এটি লাল পতাকা যেখানে দেওয়া হয়েছে, এটি আসলে সতর্ক বার্তা হিসাবে এইসব পয়েন্ট ব্যবহার করে যারা চোরাকারবারি রয়েছে তারা মিয়ানমারের অভ্যন্তরে যাচ্ছে এবং সেখানে গিয়ে মাইন বিস্ফোরণে আহতের ঘটনা ঘটছে। তবে লাল পতাকা টাঙিয়ে দেওয়ার পাশাপাশি সীমান্তের নজরদারি বাড়িয়েছে বিজিবি। এটা অ্যালার্মিং হারে বৃদ্ধি পাচ্ছিল, তো আমরা এটার বিপরীতে যেটা করেছি, চোরাচালানি রুটগুলো চিহ্নিত করে লাল পতাকা স্থাপনের মাধ্যমে সতর্কবার্তা জারি করেছে। সীমান্তের স্থানীয় বাসিন্দাদের সচেতনতার অভাব ও শিক্ষার নিম্ন হার ঝুঁকির মাত্রা আরও বাড়ছে বলে মত উপজেলা প্রশাসনের। তবে বিজিবি বলছে মূল হোতাদের আইনের আওতায় আনতে কাজ করছেন তারা। আমাদের যারা বিজিবি এখানে আছেন তাদের যে সকল লজিস্টিক্স, এত বড় সীমান্ত তো এত অল্প লজিস্টিক্সে আসলে জনসচেতনতা ছাড়া এটাকে একসাথে মোকাবেলা করা কোনোভাবেই সম্ভব না। তাদেরকে চিহ্নিত করা হয়েছে। এর ভিতরে সবচেয়ে বড় যে শাহিন ডাকাত, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও 5-7 জনকে যৌথ অপারেশন এবং তাদেরকে গ্রেপ্তারের আওতায় আনা হয়েছে। যারা এখনো বাইরে আছে তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার জন্য কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, চলমান। নাইখংছড়ি সীমান্তে গত 8 মাসে স্থলমাইন বিস্ফোরণে পা হারিয়েছে 10 জন বাংলাদেশি। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, বান্দরবন। সকালে সবাই আরও থাকছে। অনিয়ম দূর করায় চট্টগ্রাম বিমানবন্দরে ফিরছে আন্তর্জাতিক এয়ারলাইন্স। 26 অক্টোবর থেকে উড়বে ফ্লাই দুবাই। আসতে পারে নর্দার্ন চায়নাও গ্রাউন্ড চার্জ কমানোর তাগিদ। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছেন মালিকরা। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুতে বাস চলাচল বন্ধ করে দেয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এই মুহূর্তে রাজশাহীর শিরোইল বাস টার্মিনালে আছেন সহকর্মী আলতাফ হোসাইন। সরাসরি যাচ্ছি তার কাছে। আলতাফ, শ্রমিকদের বেতন বৃদ্ধির ইস্যুকে কেন্দ্র করে আবারও বাস বন্ধ হয়েছে রাজশাহীতে। চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী এবং নাটোর থেকে ঢাকাগামী যে বাসগুলো,
সেগুলো কিন্তু আবারও বন্ধ রয়েছে। আমরা এর আগে জানি যে শ্রমিকরাও কিন্তু বেতন বৃদ্ধির দাবিকে কেন্দ্র করে তারা কিন্তু বাস ধর্মঘট ডেকেছিল। কয়েকদিন তারা বাস বন্ধ রেখে তাদের দাবি দেওয়া পেশ করেছিল এবং অবশেষে গত মঙ্গলবার মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছিল মালিকদের পক্ষ থেকে শ্রমিকদের বেতন বৃদ্ধি করা, এবং সেটি বৃদ্ধি করার পরেও মূলত গত বৃহস্পতিবার রাত্রে এই বেতন বৃদ্ধির যেটি এটি কার্যকর করার আগের দিন রাতে আসলে কার্যকর করার আগে তারা আবার বাস মালিকরা এই ধর্মঘটটাকে অর্থাৎ বাস বন্ধ করে দেয়। এবং এখন মূলত এই বাস শ্রমিক এবং মালিকদের যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বের আসলে বলি হয়েছেন সাধারণ যাত্রীদের ভোগান্তির কথা বলতে গেলে আসলে তারা চরম ভোগান্তির মধ্যে পড়েছে। সেদিন থেকেই বৃহস্পতিবার রাত্রে যখন বন্ধ করে দেওয়া হয়, রাত্রেই বিপুল সংখ্যক যাত্রীরা কিন্তু কাউন্টারে ছিলেন। তারা ঢাকাগামী যারা আসছিলেন তারা সবাই কিন্তু ভোগান্তিতে পড়েন এবং পরের দিন শুক্রবারও অনেক যাত্রীরা ভোগান্তির মধ্যে পড়ে। বিকল্পভাবে লোকাল বাস এবং ট্রেনে তারা যাওয়ার চেষ্টা করেন, যদিও ট্রেন এবং বাসে কিন্তু ব্যাপক ভিড় থাকে, তাদের ভোগান্তি পোহাতে হয়। এবং আজকে আমরা দেখছি যে এই মুহূর্তে অনেক যাত্রী আমরা দেখছি কাউন্টারে আসছেন, আবার অনেকে ঢাকা থেকেও এসছেন। তাদের সাথে আমরা কথা বলেছি, তারা বলছেন ঢাকা থেকেও রাজশাহীতে কিন্তু কোনো বাস আসলে আসছে না এবং রাজশাহী থেকেও কোনো বাস আসলে ছাড়ছে না। এর ফলে যেটি হয়েছে, যাত্রীরা অনেকে আবার অগ্রিম কিন্তু টিকিট কেটেছিলেন। সে অগ্রিম টিকিট কাটার পরেও কিন্তু কাউন্টারে এসে যখন বাস পাননি তখন তারা কিন্তু নতুন করে আসলে ভোগান্তিতে পড়েন। তারা বলছেন যে অগ্রিম টিকিট কাটলেও বাস কাউন্টার বা বাস মালিকদের পক্ষ থেকে কিন্তু কোনো ধরনের ঘোষণা বা জানানো হয়নি বা টাকা ফেরতের কোনো ধরনের ব্যবস্থা না করেই তারা যে বাস বন্ধ করে দিয়েছে, এতে কিন্তু আরও বেশি ভোগান্তির মধ্যে পড়েছেন যাত্রীরা। তো এই ছিল রাজশাহী থেকে বাস ধর্মঘটের সবশেষ খবর। অপ্রতুল বোর্ডিং ব্রিজ এবং কনভেয়ার বেল্টের পাশাপাশি নানা সংকটের মাঝেও যাত্রী সংখ্যা বাড়তে থাকায় চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে কার্যক্রম গুটিয়ে নেয়া বিমান সংস্থাগুলো আবারও ফিরতে শুরু করেছে। বিশেষ করে চলতি মাসে ওমান ভিত্তিক সালাম এয়ারের বিমান চলাচল শুরুর পর আগামী ২৬ অক্টোবর বিমান আনবে আরব আমিরাতের ফ্লাই দুবাই। ফ্লাইট চালুর আগ্রহ দেখিয়েছেন নর্দার্ন চায়নার মতো বিমান সংস্থা। সাকওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রয়োজনীয় যাত্রী না পাওয়ায় গত বছরের ১ সেপ্টেম্বর ওমান ভিত্তিক সালাম এয়ার এবং ডিসেম্বরে আরব আমিরাতের বাজেট এয়ার হিসেবে পরিচিত ফ্লাই দুবাই চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অপারেশন বন্ধ করে দিয়েছিল। কিন্তু বছর না ঘুরতেই বিমান সংস্থা দুটি আবারও ফিরে এসেছে শাহ আমানত বিমানবন্দরে। ১৮ সেপ্টেম্বর থেকে সালাম এয়ার সপ্তাহে 2টি ফ্লাইট পরিচালনা করছে। সে সাথে সপ্তাহে 7টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়ে ২৬ অক্টোবর পুনরায় যাত্রা শুরু করবে ফ্লাই দুবাই। এছাড়া ফ্লাইট পরিচালনায় আগ্রহ দেখিয়েছে নর্দার্ন চায়না সহ আরও বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থা। সালাম এয়ার একটা ফ্লাইট অপারেট করতো, তারা এক্সট্রা একটা ফ্লাইট অপারেট করছে। ফ্লাই দুবাই 25 সালের 26 অক্টোবর থেকে আবার তারা ফ্লাইট চালু করছে। অন্য কিছু লো কস্ট এয়ারলাইন্স মধ্যপ্রাচ্য ভিত্তিক এবং আমাদের ইস্ট সাইড চায়না ভিত্তিক আমাদের সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে, তারা হয়তো অচিরে শুরু করবে। নানামুখী সংকট সত্ত্বেও চলতি বছরের জুন পর্যন্ত 4,610টি আন্তর্জাতিক ফ্লাইটে 3,92,000 এবং 6,690টি অভ্যন্তরীণ ফ্লাইটে 3,23,000 যাত্রী পরিবহন করে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। অভ্যন্তরীণ থেকে আন্তর্জাতিক রূপ পেয়েছে অন্তত 25 বছর আগে। সেই অনুযায়ী বাড়েনি যাত্রী সেবার মান। তারপরও চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বিমান ওঠানামার পাশাপাশি যাত্রী পরিবহনে রেকর্ড হচ্ছে প্রতি বছর। এই বছরও তার ব্যতিক্রম হয়নি। নানা সংকটের মাঝেও যেমন যাত্রী পরিবহন বেড়েছে, তেমনি বেড়েছে বিমান ওঠানামা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বছরে 15 থেকে 17 লাখ যাত্রী পরিবহন হলো। বোর্ডিং ব্রিজ এবং লাগেজ কনভেয়ার বেল্ট রয়েছে মাত্র 2টি করে, তাও আবার চাহিদার তুলনায় একেবারে নগণ্য। তারপরও আগে থেকে চলে আসা অনিয়ম দূরীকরণের পাশাপাশি যাত্রী সেবা নিশ্চিত করায় শাহ আমানত বিমানবন্দর নিয়ে আগ্রহ বাড়ছে সাধারণ যাত্রীদের। প্রথমবারের মতো একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটকে নিয়োগ দেওয়া হয়েছিল এবং সে এয়ারপোর্টের জন্য অনেক বড় একটা স্ট্রেংথ। যে সমস্ত এজেন্সিগুলো আছে এয়ারপোর্টের সাথে, তাদের
তাদেরকে কাজে লাগিয়ে এয়ারপোর্টের শৃঙ্খলা ফিরিয়ে আনা হয়েছে, যাত্রী সেবার মানকে যতটুকু সম্ভব বৃদ্ধি করা হয়েছে। তবে প্রতিবেশী দেশগুলোর বিমানবন্দরের বিপরীতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে গ্রাউন্ড চার্জ তুলনামূলক বেশি হয় বিদেশি এয়ারলাইন্সগুলো আগ্রহ হারাচ্ছে বলে অভিযোগ বিমানবন্দর ব্যবহারকারীদের। এক্ষেত্রে গ্রাউন্ড চার্জ কমানো হলে আরও বেশ কয়েকটি বিমান সংস্থা ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত নিয়ে রেখেছে বলে দাবি তাদের। ওমান এয়ার এটা রিভাইভ করবে, তারপরে স্পাইসজেট রিভাইভ করবে, সালাম এয়ার ফ্লাইট বাড়াচ্ছে, ফ্লাই দুবাই ব্যাক করতেছে, নতুন নতুন আরও ফ্লাইট আনার সম্ভাবনা রয়েছে। তো এই ক্ষেত্রে আমাদের সামর্থ্য বাড়াতে হবে, গ্রাউন্ড হ্যান্ডেলিং চার্জ কমাতে হবে, কনভেয়ার বেল্ট বাড়াতে হবে, বোর্ডিং ব্রিজ বাড়াতে হবে। চট্টগ্রাম থেকে মূলত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের জেদ্দা, মদিনা, আরব আমিরাতের আবুধাবি, শারজা, দুবাই এবং ওমানের মাস্কাটে সরাসরি বিমান চলাচল চালু রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে সেকশনে 1 বছরে অর্ধশত ট্রেন দুর্ঘটনা ঘটেছে। ট্রেনে কাটা, ট্রেনে ধাক্কা আর ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে 53 জনের। এসব দুর্ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে, ক্ষুব্ধ এলাকাবাসীও। তবে দুর্ঘটনার জন্য পুরাতন বগি ও ইঞ্জিনকে দায়ী করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। হৃদয় পালের ছবিতে উজ্জ্বল চক্রবর্তী রিপোর্ট। দেশের পূর্বাঞ্চলের ঢাকা চট্টগ্রাম ও ঢাকা সিলেট রেলপথে দৈনিক অন্তত 48টি ট্রেন চলাচল করে, কিন্তু প্রায়ই ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া, আশুগঞ্জ, তালসর, মুকুন্দপুর সহ বিভিন্ন স্থানে ট্রেনের ইঞ্জিন বিকল, পাওয়ার কারে আগুন, চলন্ত ট্রেন থেকে বগি বিচ্ছিন্নের মতো ঘটনা ঘটছে। রয়েছে লাইনচ্যুতির মতো ঘটনাও। গত 4 সপ্তাহের ব্যবধানে 6টি দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে 19 আগস্ট আশুগঞ্জে ও 4 সেপ্টেম্বর তালশহরে 2টি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। 11 সেপ্টেম্বর তালশহরে চলন্ত কালনী এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হয়। সবশেষ 16 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া স্টেশনে সুবর্ণ এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এসব দুর্ঘটনায় যাত্রীদের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়েছে, ক্ষুব্ধ এলাকাবাসীও। এই ছোট ছোট দুর্ঘটনায় কিন্তু পূর্বাভাস দিচ্ছে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটার সম্ভাবনা এখানে রয়েছে। প্রাণহানি বা দুর্ঘটনা বা ডেবে যাওয়া অথবা আমাদের যে মূল্যবান সময় নষ্ট হচ্ছে, সেই মূল্যবান সময় আমরা যাতে আর নষ্ট না হয়। মেয়াদ উত্তীর্ণ কিছু পার্টস দিয়ে তারা এগুলো এখনো চালায় যাচ্ছে। তবে দুর্ঘটনার জন্য পুরাতন বগি ও ইঞ্জিনকে দায়ী করেন সংশ্লিষ্ট কর্মকর্তা। লোকাল বা মেল ট্রেনগুলোতে আমরা মূলত আমাদের যে পুরাতন রেকগুলো আছে এগুলো চালাই। আমরা নেক্সটে পর্যায়ক্রমে আরও সতর্ক হব, যেন অধিকতর চেক করে, ক্যারেজ থেকে চেক করে আমরা এগুলো ফিট দিয়ে লাইনে নিতে পারি। গত 1 বছরে আখাউড়া রেলওয়ে সেকশনে ইঞ্জিন বিকল, বগি বিচ্ছিন্ন, লাইনচ্যুত সহ অন্তত অর্ধশত ঘটনা ঘটেছে। ট্রেনে কাটা, ট্রেনের ধাক্কা আর ছাদ থেকে পড়ে 53 জনের মৃত্যু হয়েছে। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। বাংলাদেশ জুড়ে ছড়িয়ে আছে পাহাড়, নদী, সমুদ্র আর শত শত বছরের ইতিহাস। তবুও কেন এই দেশ হয়ে উঠতে পারছে না বিদেশি পর্যটকদের পছন্দের গন্তব্য? পর্যটন বিশ্লেষকরা বলছেন অবকাঠামোগত দুর্বলতা, আন্তর্জাতিক ব্র্যান্ডিংয়ের অভাব, নিরাপত্তা সহ নানা কারণে বিদেশি পর্যটকদের কাছে অনেকটাই অচেনা এদেশ। যদিও পর্যটন বোর্ডের দাবি, দেশের পর্যটনকে বিশ্ব দরবারে তুলে ধরতে কাজ চলছে। সাইফুল ইসলামের ছবিতে মাইমুনা হায়দার চৌধুরীর রিপোর্ট। কখনো সাগরের উত্তাল ঢেউ, কখনো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে মুক্ত বাতাসে শ্বাস নেয়া, আবার কখনো গহীন অরণ্যে জীবনের গল্প খুঁজে নেয়া। প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর বাংলাদেশে রয়েছে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত, সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য আর রয়্যাল বেঙ্গল টাইগার, সবুজ পাহাড়ের সৌন্দর্যমণ্ডিত রাঙামাটি, বান্দরবান, সিলেট আর দেশ জুড়ে অসংখ্য প্রাকৃতিক ঐতিহাসিক নিদর্শন। তবুও বিশ্ব পর্যটন খাতে এখনো পিছিয়ে বাংলাদেশ। জাতিসংঘের বিশ্ব পর্যটন সংস্থার তথ্য অনুযায়ী প্রতি বছর পার্শ্ববর্তী দেশ ভারতে 1 কোটির ওপরে পর্যটক আসলেও বাংলাদেশের সংখ্যা 5 লাখের নিচে। গত বছরের এক জরিপ অনুযায়ী, যা দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সর্বনিম্ন। এদিকে এশীয় উন্নয়ন ব্যাংকের সাম্প্রতিক প্রতিবেদনে দেখা যায়, দেশে গত 1 বছরে বিদেশি পর্যটক থেকে আয় কমেছে $1.30 কোটি।
বিশ্বজুড়ে যখন পর্যটন খাত এগিয়ে চলেছে সমৃদ্ধির দিকে, তখন বাংলাদেশের এমন করুণ অবস্থার কারণ হিসেবে ভিসা জটিলতা, আন্তর্জাতিক প্রচারণার অভাব, পর্যাপ্ত অবকাঠামোর ঘাটতি, নিরাপত্তা নিয়ে শঙ্কা, এমনকি দেশের রাজনৈতিক অবস্থাকেও দায়ী করছেন বিশ্লেষকরা। কোন দেশ থেকে সবচেয়ে বেশি আসছে, কোন দেশ থেকে কম আসছে, বেশি আসলে কেন আসছে, কম আসলে কেন আসছে, সেই জায়গাগুলো আমার রিসার্চ দিয়ে বের করে তারপরে হচ্ছে আমি ওই ওরিয়েন্টেড ডিসিশন যদি মেক করতে পারি, তখন হচ্ছে আমার সলিউশনে আমি পৌঁছাতে পারবো। বা অ্যাডভান্সড ওয়ার্ল্ডগুলো এই ওয়েতে আসলে সলিউশনগুলো মেক করে থাকে। ইনবাউন্ড ট্যুরিজম করতে গেলে আপনার অনেক অনেক ফ্যাক্টর এখানে জড়িত, এবং কান্ট্রি ইমেজও আসলে অনেক বড় একটা ফ্যাক্ট। যদিও দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে প্রচারণা চালাচ্ছে বলে দাবি বাংলাদেশ পর্যটন বোর্ডের, যার অংশ হিসেবে তৎপর করা হচ্ছে বিদেশি মিশনগুলোকেও। সোশ্যাল মিডিয়া যেগুলো আমরা ব্যবহার করি সেগুলোতে আমাদের পর্যটন স্পট সম্পর্কে প্রচুর এবং এখানে সম্ভাবনা সম্পর্কে প্রচুর প্রচারণা করা হয়। আর পর্যটন কর্পোরেশন জানায়, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে প্রয়োজন দেশের যোগাযোগ সহ যাবতীয় সেবা কার্যক্রমকে সহজ করা, যার লক্ষ্যে প্রণয়ন হচ্ছে পর্যটন নীতিমালা 2025। আমাদের কানেক্টিভিটি, আমাদের সার্ভিস কোয়ালিটি, এই বিষয়গুলোর উপর গুরুত্ব দেওয়া প্রয়োজন। কক্সবাজার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চালু হতে যাচ্ছে, সেটি অবশ্যই বিদেশি পর্যটকদের আকৃষ্ট করবে। নিরাপত্তার বিষয়ের জন্য আমাদের কিন্তু ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। ভিসা জটিলতার বিষয়ে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে। পর্যটন শুধু আর্থিক উন্নয়নের জায়গা নয়, একটি দেশের সংস্কৃতি, ঐতিহ্য আর ইতিহাসকে তুলে ধরার মাধ্যমও বটে। তাই টেকসই আর নিরাপদ পর্যটন গড়ে তোলার লক্ষ্যে সঠিক পদক্ষেপ বিশ্ব মানচিত্রে অন্যতম স্থান এনে দিতে পারে বাংলাদেশকে। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর হলেও বিশ্ব পর্যটনে এখনো জায়গা করে নিতে পারেনি বাংলাদেশ। অথচ সঠিক পরিকল্পনা আর একটু প্রচেষ্টায় বদলে যেতে পারে এদেশের পর্যটন খাতের চেহারা। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজারে প্রতি বছর ভ্রমণ করেন 25 লাখেরও বেশি ভ্রমণ পিপাসু, যার বেশিরভাগই দেশীয় পর্যটক। কিন্তু আসছেন না বিদেশিরা। ভ্রমণ পিপাসুরা বলছেন, পর্যটক বান্ধব অবকাঠামো, নিরাপত্তা ও বিনোদনের ঘাটতির কারণে পূর্ণ মাত্রায় কাজে লাগানো যাচ্ছে না পর্যটন নগরী কক্সবাজারের সম্ভাবনাকে। একই সাথে বিদেশি পর্যটকদের জন্য গড়ে ওঠেনি প্রয়োজনীয় সুযোগ সুবিধাও। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। বিশ্বের অন্যতম দীর্ঘ সমুদ্র সৈকত কক্সবাজার, সুনীল জলরাশি আর বালুকা বেলায় সোনালী সূর্যের ঝলকানি, চারপাশে শুধু প্রকৃতির উচ্ছ্বাস। প্রবালদ্বীপ সেন্ট মার্টিনে বর্ণিল মাছ আর নীল জলের খেলাঘর, পাহাড়ি সবুজের বুকে গড়ে উঠেছে রোমাঞ্চপ্রিয় পর্যটকদের স্বপ্নের গন্তব্য। 80 কিলোমিটার দীর্ঘ মেরিন ড্রাইভে ছুটে চলে গাড়ি, ঢেউয়ের সঙ্গে খেলা করে ডিঙি নৌকা, বালুচরে ছুটে লাল কাঁকড়ার দল, যেন প্রকৃতি নিজ হাতে এঁকে দিয়েছে আলপনা। তবু প্রশ্ন থেকে যায়, সব সৌন্দর্যের মাঝেও পিছিয়ে কেন কক্সবাজারের পর্যটন শিল্প? আমি হকারকে যেতে বললাম, বিক্রি আসলো, বিক্রি যেতে বললাম, ফটোগ্রাফার আসলো। 20,000 টাকার বিনিময়ে আমি কি পাইছি? শুধু খালি সমুদ্র আর হোটেলটা। পরিবেশটা নষ্ট হয়ে গেছে, যেমন এই সুগন্ধা বিচে রাতে আসাই যায় না। বাংলাদেশের পর্যটন খাতে সবচেয়ে জনপ্রিয় গন্তব্য কক্সবাজার। প্রতি বছর লাখো দেশি পর্যটক সেখানে ভ্রমণে যান, তবে বিদেশি পর্যটকের সংখ্যা হাতে গোনা, যার কোনো পরিসংখ্যানও নেই। দেশে বিদেশে ভ্রমণ করা পর্যটকরা বলছেন, শুধু উন্নত মানের থাকা খাওয়া আর সমুদ্র থাকাটাই জরুরি নয়, দরকার পর্যটক বান্ধব অবকাঠামো, নিরাপত্তা ও বিনোদনের পর্যাপ্ত ব্যবস্থা। দেশ বিদেশের অনেক পর্যটকই আসে, সবার সুবিধার্থে এক্সট্রা বিনোদনের ব্যবস্থা করা উচিত। বিদেশে যখন আমরা যাই বিভিন্ন সুযোগ সুবিধা দেয়, যে কারণে দেখা যাচ্ছে যে ওদের সারা বছরই ট্যুরিস্ট ইয়েতে থাকে। এমন পরিস্থিতি নিয়ে হতাশ পর্যটন সংশ্লিষ্টরাও। তারা বলছেন, সরকারের পক্ষ থেকে নেই সুসংগঠিত কোনো উদ্যোগ, আন্তর্জাতিক পর্যটকদের আকর্ষণের প্রচারণাও। সব জন্য একটা পরিকল্পনার মধ্যে যদি যখনই আসবে তখনই এটা সুফল পাবে। আমাদের এই বিশাল সম্পদ থাকার পরে পরিকল্পনার অভাবে এবং যথাযথ কর্তৃপক্ষের নজরদারির অভাবে আমরা কিন্তু অনেকভাবে পিছিয়ে পড়ছি। পর্যটন শুধু বিনোদন নয়, এটা হতে পারে অর্থনীতির বড় চালিকা শক্তি। অথচ প্রয়োজনীয় নীতিমালা, অবকাঠামো ও আন্তর্জাতিকীকরণের অভাবে সম্ভাবনার দ্বার থেকেও ফিরে যাচ্ছে কক্সবাজার। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। সম্ভাবনাময় খুলনা অঞ্চলের পর্যটন শিল্পে রয়েছে নানা সীমাবদ্ধতা।
বিশ্ব ঐতিহ্য সুন্দরবন ৬০ গম্বুজ মসজিদের পাশাপাশি এ অঞ্চলে রয়েছে অসংখ্য পুরাকীর্তি ও দৃষ্টিনন্দন নানা স্থাপনা। তবে দীর্ঘদিনেও এখানে গড়ে ওঠেনি সুযোগ সুবিধা। সরকারের সঠিক পরিকল্পনায় এ অঞ্চলে পর্যটকদের কেন্দ্র থেকে নতুন অর্থনীতির সম্ভাবনা তৈরি হতে পারে বলছেন সংশ্লিষ্টরা। আব্দুল হালিমের ছবিতে আব্দুল আল মামুন রুবেলের রিপোর্ট। নতুন নতুন জায়গা দেখতে খুবই ভালো লাগে। বঙ্গোপসাগরের কোল ঘেঁষে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের সুন্দরবন দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ম্যানগ্রোভ বন পর্যটকদের অন্যতম আকর্ষণ। এ অঞ্চলের আরেক আকর্ষণ বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ। বিশ্ব ঐতিহ্যের অন্তর্ভুক্ত দক্ষিণাঞ্চলের এ দুটি কেন্দ্র। করমজল, হারবাড়িয়া, কটকা, কচিখালী, দুবলারচর সহ সুন্দরবনের পর্যটন কেন্দ্রগুলোতে প্রাকৃতিক অপরূপ সৌন্দর্য উপভোগের পাশাপাশি রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, কুমির, বানর ও পাখি সহ নানা রকম বন্যপ্রাণীতে রোমাঞ্চিত হন পর্যটকরা। সুন্দরবন ঘুরতে এসে অনেকেই ঘুরে যান এ অঞ্চলের আরেক বিশ্ব ঐতিহ্য বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদে। খাজা খান জাহান আলী, উলুগ খান জাহান আলী, পাশেই আছে আমাদের খান জাহান আলী মাজার। যেগুলো যদি এই সরকার একটু ডেভেলপ করতো তাহলে সরকারও অনেক রাজস্ব বৃদ্ধি পেত সরকারের। দুই বিশ্ব ঐতিহ্যের পাশাপাশি খুলনা অঞ্চলে রয়েছে বহু পুরাকীর্তি ও দৃষ্টিনন্দন স্থাপনা। অনুন্নত সড়ক ও নিরাপদ আবাসন সংকটে প্রসার ঘটেনি এ অঞ্চলের পর্যটন শিল্পের। রাস্তাঘাট ভালো করা যায় যদি এখানে একটা আবাসিক হোটেল থাকে, একটা আবাসিক জায়গা থাকে। গাড়ি পার্কিং এর ব্যবস্থা নাই, গেটের সামনে গাড়ি রেখে আসতে হয়েছে আমাদের। আর এখানে যে আসার যে রাস্তা সেটা অনেক সরু। পর্যটন ব্যবসা সংশ্লিষ্টরা বলছেন সরকারের বিভিন্ন দপ্তরের সমন্বয়হীনতা আর উদ্যোগের অভাবে সম্ভাবনা থাকলেও এ অঞ্চলে গড়ে উঠছে না পর্যটন শিল্প। সরকারি সহযোগিতা যে মাত্রায় আমরা আশা করি তার 100-এর 10%ও আমরা, আমার ভুল হতে পারে, এটা আমার উপলব্ধি, আমরা কিন্তু পাই না। আমরা চেষ্টা করছি এই সমস্ত সাইটগুলো আরও বেশি দর্শকের নিকট উপস্থাপনের জন্য, আরও বেশি এই সাইটগুলোতে কাজ করার জন্য। খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে 40টি নিদর্শন রয়েছে। ঐতিহাসিক এসব পর্যটন কেন্দ্রগুলোর বিকাশ ঘটানো গেলে আগ্রহ বাড়বে দেশি বিদেশি পর্যটকদের, আর তাতে পর্যটন কেন্দ্রিক অর্থনীতিও সচল হবে। সব মিলিয়ে এ অঞ্চল হতে পারে দেশের অন্যতম পর্যটন এলাকা। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা। সকালের সময় আরও থাকছে। জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণের সময় বাইরে ভেতরে প্রতিবাদ, ওয়াকআউট করেন বাংলাদেশ সহ অনেক দেশের প্রতিনিধি। নিউ ইয়র্ক টাইমস স্কোয়ারের সামনে মানুষের বিক্ষোভ। দুর্গাপূজা ঘিরে বিক্রি বেড়েছে ধর্মীয় অনুষঙ্গের, ভিড় বেড়েছে বিপণী বিতানে। আনন্দ উচ্ছ্বাসের মধ্য দিয়ে কেমন জমে উঠছে উৎসবের অর্থনীতি, অনুপ দত্ত ও শাহনেওয়াজ সোহাগের তোলা ছবিতে তুলে ধরছেন অন্তরা সেন। শুরু হয়েছে দেবীপক্ষ। দুর্গাপূজা কেন্দ্র করে ব্যস্ততা বেড়েছে রাজধানীর পুরান ঢাকার শাঁখারী বাজারে। শাখাপলার দোকানে নারীদের ভিড় চোখে পড়ার মতো। উৎসব উপলক্ষে আমাদের প্রতি বছরে নতুন নতুন শাখা পড়তে হয়, সব ম্যাচিং করে পড়ে, তার জন্য আর কি কেনাকাটা হয়। নতুন জামা কাপড়ের সাথে নতুন শাখাও আর কি কেনা হয়েছে। বিক্রি বেড়েছে পূজার সরঞ্জামেরও। দেবীর সাজসজ্জা থেকে শুরু করে নতুন ঘণ্টা, কাসর, শঙ্খ সহ দরকারি নানা উপকরণ কিনতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে এসেছেন অনেকেই। প্রত্যেক বছর মায়ের যত সরঞ্জাম আছে আমরা এখান শাঁখারী বাজার থেকে আমরা সব কেনাকাটা করে নিয়ে যাই। মায়ের সেট, মায়ের অস্ত্র, মালা, পূজা যা লাগে সামগ্রী সব আইটেমই বিক্রি। শারদীয় এই উৎসবের রং লেগেছে পোশাকের দোকানেও। নারীর চোখ শাড়িতে, আর ছেলেদের পছন্দ পাঞ্জাবি, টি শার্ট। শাড়ি কিনতে এসেছি, পাঞ্জাবি কিনতে এসেছি। দশমীর জন্য একটি পাঞ্জাবি তো লাগেই। আমরা বেয়ানের জন্য কিছু পাঠাবো, এর জন্য কেনাকাটা করছি আর কি। শাড়ির সাথে হিল নিয়েছি। মণ্ডপে যেতে হয়, এই জন্য ফ্ল্যাট জুতোই সবচেয়ে বেশি সুইটেবল। কেনাকাটায় পিছিয়ে নেই ছোট্ট সোনামণিরাও। পছন্দ মতো জামা জুতো কিনতে মা বাবার সঙ্গে তারাও আসছে বিপণী বিতানে। আমি পিঙ্ক কালার আর ব্লু কালার জামা কিনবো। অষ্টমীর দিন হলুদ কালার পাঞ্জাবি পরবো। বিক্রেতারা বলছেন এবার বেচা কেনা বেশ ভালো। শত কোটি টাকার বেশি ব্যবসা করার আশা তাদের। এবার আস্তে আস্তে যাতে ভালো ব্যবসা বাণিজ্য
এই আসলে আমি পড়ে রয়েছি। এবারে ব্যবসাটা মোটামুটি একটু কালারফুল, যেগুলো একটু কমলা বা হলুদ, মানে ফেস্টিভ কালার যেগুলো, এইগুলাই আসলে বেশি ফোকাস করতেছে। 200 কোটি এরকম তো হবেই আশা করা যাচ্ছে। পুজো শুধু উৎসবের রং নিয়েই আসে না, সে সঙ্গে করে নিয়ে আসে বহু মানুষের বাঁচার রসদ। তাই পুজোকে কেন্দ্র করে যেমন বাড়ছে লেনদেন, তেমনই চাঙ্গা হচ্ছে উৎসবের অর্থনীতি। অন্তরা সেন, সময় সংবাদ, ঢাকা। দেবী দুর্গার বোধনের আগেই প্যান্ডেল উদ্বোধনের প্রতিবারের মতো এবারও টক্কর দিচ্ছে ভারতের দুই প্রধান রাজনৈতিক দল বিজেপি ও তৃণমূল। অন্যদিকে মহাষষ্ঠী যত এগিয়ে আসছে ততই ভিড় বাড়ছে মণ্ডপগুলোতে। দুর্গাপূজার শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ চারিদিকে এখন শুধুই উৎসবের আবহ। মণ্ডপশৈলীর মধ্যে কেউ তুলে ধরছেন সামাজিক বার্তা, আবার সাবেকি প্রতিমা দেখে খুশি মনে বাড়ি ফিরছেন কেউ। উত্তর কলকাতার সন্তোষ মিত্র স্কোয়ারের এবারের থিম অপারেশন সিঁদুর। এই থিম দেখতে এতটাই ভিড় জমেছে যে তা সামলাতে হিমশিম খাচ্ছে কলকাতা পুলিশ। শুক্রবার দুপুরে পূজার প্যান্ডেল উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সঙ্গে ছিলেন আয়োজক সজল ঘোষ ও রাজ্য বিজেপির শীর্ষ নেতারা। অন্যদিকে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘের পূজা উদ্বোধন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধান দুই রাজনৈতিক শিবির পূজার উদ্বোধন মঞ্চেও নিজেদের রাজনৈতিক বার্তা তুলে ধরতে ভোলেননি। আমি মায়ের কাছে প্রার্থনা করে এসেছি এই নির্বাচনের পরে যেন বাংলায় এমন কোন সরকার আসে যে সত্যিকারের সোনার বাংলা গড়তে পারবে। যারা মৃত্যুকে নিয়ে রাজনীতি করে না, তাদের বলুন চ্যারিটি বিগিনস এট হোম। আগে নিজের আয়নায় নিজেদের মুখ দেখো, তারপরে অন্যকে বলো। বাংলা মানুষের পাশে ছিল, আছে, থাকবে। তোমরা আমাদের জলে ভাসাও আর আমরা জল তলাই। তবে চতুর্থীর বিকেলের আসল আকর্ষণ ছিলেন সাধারণ দর্শনার্থীরাই। লম্বা লাইনে দাঁড়িয়ে পছন্দের মণ্ডপে দেবী দর্শন করেন তারা। ছোটবেলা থেকে এখানে আসি, প্রথমে মা বাবার সাথে আসি, তারপর কলেজ সামনে থেকে আসার সময় তখন আসতাম। তো এটা এক ধরনের ট্রেডিশন হয়ে গেছে। এত বড় ঠাকুর এখানে, তারপরে মেন নর্থ কলকাতা ঠাকুরের মধ্যে একটা এটাও পড়ে। এখন যে পুজোটা হচ্ছে, এই পুজোটা অপশন সত্যি করা দরকার। কলকাতা শহর দুর্গাপূজার জন্য এর মধ্যেই ইউনেস্কোর মানবতার অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যর তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। এরপর থেকে প্রতি বছর শহরের পূজা আয়োজন আরও বৈচিত্র্যময় হয়ে উঠছে। সময় সংবাদ, ভারত। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বেহাল লক্ষ্মীপুর পৌর বাস টার্মিনাল। টার্মিনাল জুড়ে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় জলাবদ্ধতা। এতে দুর্ভোগে যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। তবে টার্মিনালটি আধুনিকায়ন করতে প্রকল্প নেয়ার কথা জানান পৌর প্রশাসক। মাজহারুল আনোয়ার টিপুর রিপোর্ট। খানাখন্দে জমে আছে বৃষ্টির পানি, চারদিকে কাদা। দীর্ঘদিন ধরে সংস্কার করা হয়নি লক্ষ্মীপুর বাস টার্মিনাল। বেহাল দশার কারণে যাত্রীরা টার্মিনালে ঢুকতে চান না। পরিবহন সংশ্লিষ্টরা বলছেন বাস রাখার মতো উপযুক্ত জায়গা নেই। যারা নিয়মিত যানবাহন রাখছেন তারাও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। যে বেহাল অবস্থা, এই বেহাল অবস্থার কারণে যাত্রী অনেক ভোগান্তি। কাদামাটি হাঁটতে পারে না, টার্মিনালে ঢোকা যায় না, কাউন্টার আসা যায় না, আমরা রাস্তা থেকেই গাড়িতে উঠা লাগে। টার্মিনালের গর্তের কারণে গাড়িগুলা প্লেসমেন্ট করা, গাড়িগুলা রাখা অনেক অসুবিধা, এবং এমনকি অবস্থা এমন গর্তের সৃষ্টি হয়েছে গাড়িগুলার অন্য সময় ইঞ্জিন পর্যন্ত নষ্ট হয়ে যাওয়ার দুরবস্থা হয়ে থাকে। মানুষেরও কোমর ভাঙে, গাড়িরও মাজা ভাঙে, একদম বেহাল অবস্থা। বাম্পার বেড়ে যায়, গাড়ির ওই যে পাতি সিট ভেঙে যায়। এরপরে পুরা টার্মিনাল নাই কোনো নিরাপত্তার ব্যবস্থা। আমরা ভুক্তভোগী, যাত্রীরা ভুক্তভোগী, কোম্পানির ভুক্তভোগী। পৌর প্রশাসক বলছেন পর্যাপ্ত বরাদ্দ না থাকায় সংস্কার করা সম্ভব হচ্ছে না। তবে এরই মধ্যে টার্মিনালটি আধুনিকায়ন করতে প্রকল্প নেয়ার কথাও জানান তিনি। মেরামতের পাশাপাশি বা সংস্কারের পাশাপাশি একটি প্রজেক্টে প্রস্তাব পাঠিয়েছি এটি অন্তর্ভুক্ত করার জন্য, যেটির মাধ্যমে পৌর বাস টার্মিনাল আধুনিক বাস টার্মিনালে রূপান্তরিত হবে। 1996 সালে লক্ষ্মীপুর শহরের বিসিক শিল্পনগরী সংলগ্ন এলাকায় 1.5 একর ভূমির উপর নির্মাণ করা হয় পৌর বাস টার্মিনাল। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর। দেখে নেব এখনকার বাতাসের মান সূচক। বায়ুমান বিষয়ক সংস্থা IQR এর সূচক অনুযায়ী বাংলাদেশে এখনকার বাতাসের মান। ঢাকা বিভাগের বায়ুর মান 77, যা সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 91%। চট্টগ্রাম বিভাগে বায়ুর মান 56, এটিও সন্তোষজনক। বাতাসের আর্দ্রতা 91।
রাজশাহী বিভাগে বায়ুমান ৭৪, যা সন্তোষজনক, আর্দ্রতা ৯৪। সিলেট বিভাগে বায়ুর মান ২২, এটি ভালো, বাতাসের আর্দ্রতা ৯২%। খুলনা বিভাগের বায়ুমান ৬৪, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯৪। বরিশাল বিভাগে বায়ুর মান ৫৯, এটিও সন্তোষজনক, আর্দ্রতা ৮৯। রংপুর বিভাগের বায়ুমান ৮৯, যা সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯১। ময়মনসিংহ বিভাগের বায়ুর মান ৭১, এটিও সন্তোষজনক, বাতাসের আর্দ্রতা ৯০%। সারা দেশে বায়ুর মান সবচেয়ে ভালো সিলেটে ২২ আর সবচেয়ে খারাপ রংপুরে ৮৯। দেখছেন সকালের সময়। দেশের বাইরের খবর। জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বক্তব্য শুরু হতেই প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন বাংলাদেশ সহ অনেক দেশের প্রতিনিধি। এছাড়া নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের বিক্ষোভ করেন হাজারো আন্দোলনকারী। নেতানিয়াহু তার বক্তব্যে ইসরায়েলের সব শত্রুকে দমনের হুঁশিয়ারি দেন এবং ইসরায়েলের প্রতি সমর্থন অব্যাহত রাখায় ট্রাম্পের প্রশংসা করেন। যুক্তরাষ্ট্রে জাতিসংঘের অধিবেশনে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুর বক্তৃতা শুরু করার আগেই জোরালো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো আন্দোলনকারী জেনোসাইড বন্ধ করো স্লোগান দিয়ে সড়ক অবরুদ্ধ করেন। একই সঙ্গে অধিবেশনের হলে বাংলাদেশ সহ প্রায় সব আরব ও মুসলিম দেশ এবং আফ্রিকা ও ইউরোপের কয়েকটি দেশের প্রতিনিধিরা নেতানিয়াহুর বক্তৃতা শুরু করার আগেই সেখান থেকে বেরিয়ে যান। তবে কোনো কিছু তোয়াক্কা না করেই নেতানিয়াহু তার বক্তব্য রাখেন। তার ভাষণে জানান, সিনওয়ার, নাসরাল্লাহ সহ ইরানের শীর্ষ বিজ্ঞানী ও সামরিক নেতারা সবাই চলে গেছে। একে একে ইসরায়েলের সব শত্রুদের দমনের কথা জানান তিনি। এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে বক্তব্য শুরু করার সাথে সাথেই করতালিতে মুখর হয়ে ওঠে অধিবেশন। নেতানিয়াহুর বক্তব্য ট্রাম্পের প্রশংসায় মুখরিত ছিল এবং তিনি ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তার এসব বক্তব্যে উচ্ছ্বাসিত হন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা। নেতানিয়াহু তার বক্তব্যে জানান, ভাষণটি সরাসরি গাজায় লাউডস্পিকারে সম্প্রচার করা হচ্ছে। বলেন, ইসরায়েলি গোয়েন্দাদের বিশেষ ব্যবস্থায় গাজার মানুষের ফোনে তার বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। বন্দীদের উদ্দেশ্যে বলেন, তিনি তাদের ভুলে যাননি। একই সঙ্গে হামাসকে হুঁশিয়ারি দেন, বন্দীদের মুক্তি যুদ্ধ থামাতে পারে, না হলে অভিযান চলবে অনির্দিষ্টকাল। ইয়াসিন মোহাম্মদ জিসান, সময় সংবাদ। নেতানিয়াহু ইচ্ছে করেই যুদ্ধবিরতি ও বন্দি মুক্তির প্রক্রিয়া ভণ্ডুল করছে বলে বিবৃতি দিয়েছে হামাস। সংগঠনটির দাবি, জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে নেতানিয়াহুর বক্তব্যের আগেই কূটনৈতিকদের উঠে যাওয়া প্রমাণ করে ইসরায়েল বিশ্ব থেকে কতটা বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এরই মধ্যে মধ্যপ্রাচ্যের সঙ্গে আলোচনায় গাজা বিষয়ে ইতিবাচক অগ্রগতি হয়েছে এবং গাজায় দ্রুত শান্তি প্রতিষ্ঠা হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ পরবর্তী গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারকে দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা চলছে। এদিকে গাজায় ইসরায়েলি হামলায় শুক্রবার ভোর থেকে নিহত হয়েছেন অন্তত ৫৮ ফিলিস্তিনি। শুক্রবার ভোর থেকে গাজা নগরী ও আশপাশে চালানো ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অর্ধশতাধিক ফিলিস্তিনি। খাদ্য সংগ্রহে আসা সাধারণ মানুষ সহ নুসেইরাত শরণার্থী শিবিরে মারা গেছেন অনেকে। একই দিনে ইসরায়েলি ট্যাঙ্ক লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে হামাস। অন্যদিকে ফিলিস্তিনি ভূখণ্ডে কার্যক্রম চালিয়ে মানবাধিকার লঙ্ঘন করায় ৬৯টি ইসরায়েলি প্রতিষ্ঠানকে কালো তালিকাভুক্ত করেছে জাতিসংঘ। এদিকে জাতিসংঘ সাধারণ পরিষদে নেতানিয়াহুর ভাষণের প্রতিক্রিয়ায় হতাশা প্রকাশ করেন গাজাবাসী। যুদ্ধবন্ধের কোনো ইঙ্গিত না পাওয়ায় মুষড়ে পড়েন তারা। আমরা নেতানিয়াহুর বক্তৃতা শুনেছি, এতে নতুন কিছু ছিল না। একই কথা তিনি গত ২ বছর ধরে বলে চলেছেন। মনে হচ্ছে তিনি এই ধ্বংসাত্মক যুদ্ধ চালিয়ে যেতে চান। নেতানিয়াহুর বক্তব্যকে যুদ্ধাপরাধীর ভাষণ আখ্যা দিয়ে হামাস জানায়, তার অবস্থানই যুদ্ধবিরতি আলোচনার প্রধান অন্তরায়। সংগঠনটির ভাষ্যমতে বিশ্বমঞ্চে শান্তির প্রতিষ্ঠার কথা বললেও নেতানিয়াহু গাজায় প্রতিদিন গণহত্যা চালাচ্ছেন। এ সময় গাজা দখল বা পাপেট সরকার গঠনের পরিকল্পনাকে নেতানিয়াহুর বিভ্রম বলে আখ্যা দেয় সংগঠনটি। হামাস আরও বলে, ইসরায়েল এখন আন্তর্জাতিক মহলে ক্রমশ বিচ্ছিন্ন হয়ে পড়ছে। জাতিসংঘের অধিবেশনে কূটনীতিকদের উঠে যাওয়াই তা প্রমাণ করে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান, গাজার বিষয়ে সমঝোতা ঘনিয়ে এসেছে। তার ভাষায়, গাজা যুদ্ধ নিয়ে আলোচনা এখন শান্তির দ্বার প্রান্তে, খুব দ্রুতই তা বাস্তবায়িত হবে। তবে ইসরায়েলি কর্মকর্তারা এখনও স্পষ্ট করে বলছেন, হামাসকে পরাস্ত না করা পর্যন্ত যুদ্ধ থামবে না।
এর মধ্যেই যুদ্ধোত্তর গাজা পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠনের আলোচনায় উঠে এসেছে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের নাম। মার্কিন সমর্থন পাওয়া এই প্রস্তাবে তাকে নেতৃত্বে রেখে জাতিসংঘ ও উপসাগরীয় দেশগুলোর সহায়তায় গাজার প্রশাসন চালুর পরিকল্পনা করা হচ্ছে। টনি ব্লেয়ারের কার্যালয় জানিয়েছে তিনি কোনোভাবেই গাজাবাসীকে বাস্তুচ্যুত করার প্রস্তাব সমর্থন করবেন না। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। দেখছেন সকালের সময়। খেলার খবর। সাফ অনূর্ধ্ব 17 চ্যাম্পিয়নশিপে শিরোপার হাতছানি বাংলাদেশ দলের সামনে। ট্রফির লড়াইয়ে লাল সবুজের প্রতিপক্ষ টুর্নামেন্টের সবচেয়ে বেশিবার শিরোপাজয়ী ভারত। টিম ইন্ডিয়া শক্তিশালী হলেও এ লড়াইয়ে নিজেদেরই ফেভারিট মানছেন বাংলাদেশ। আর টিম ওয়ার্কের মাধ্যমে ট্রফি জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল। শ্রীলঙ্কায় দু দলের ফাইনাল মাঠে গড়বে সন্ধ্যা 6টায়। সোনালি এই ট্রফিটার দিকে চোখ দু দলের। মঞ্চ প্রস্তুত, শেষ হয়েছে দু দলের প্রস্তুতিও। এবার অপেক্ষা শুধু মাঠের লড়াইয়ের। ফাইনালের সে মহারণের আগে চোখে মুখে শিরোপার জলজলে স্বপ্ন লাল সবুজের বাংলাদেশের। সে স্বপ্ন পূরণে অপেক্ষা আর একটা ম্যাচের। টুর্নামেন্টের শুরু থেকে সবকটি ম্যাচ জিতে রীতিমতো উঠছে বাংলাদেশ দল। দীর্ঘদিনের ক্যাম্প আর কোচের সুনির্দিষ্ট পরিকল্পনার ছাপ ফুটে ওঠে আসরের প্রথম ম্যাচ থেকেই। স্বাগতিক শ্রীলঙ্কা, নেপাল কিংবা পাকিস্তান সবকটি দলকে নাকানি চুবানি খাইয়ে ফাইনালের মঞ্চে নাজমুল হুদা ফয়সালরা। শ্রীলঙ্কায় পাড়ি জমানোর আগে লম্বা সময়ের ক্যাম্প আর টুর্নামেন্ট শুরুর বেশ কদিন আগে সেখানে যাওয়ায় প্রস্তুতিটা ভালো হয়েছে বাংলাদেশের। এবার ভারতের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নিয়েছে ফয়সাল ও পুরা। ভারত শক্তিশালী হলেও ফাইনালে নিজেদেরই ফেভারিট মানছে বাংলাদেশ দল। টিম ওয়ার্ক ঠিক রেখে শিরোপা জয়ের ব্যাপারে দৃঢ় প্রত্যয়ী লাল সবুজ বাহিনী। ইন্ডিয়া অবশ্যই চ্যালেঞ্জিং টিম এবং এখানে আমাদের সুযোগ আছে। ইন্ডিয়া ইয়ুথ লেভেলে সবসময়ই আপনার খুবই শক্তিশালী দল। যেহেতু এখন আমরা ফাইনালে আপনাদের কাছ থেকে আমরা আরও বেশি সাপোর্ট চাই এবং দোয়া চাই। ইনশাল্লাহ আমরা আপনাদের প্রত্যাশা পূরণের মাঠে নামবো। আর ইন্ডিয়া বরাবরের মতোই শক্তিশালী দল, তবে আমরা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের প্রত্যাশা পূরণের জন্য নামবো। সবাই আমাদের জন্য দোয়া করবে। এর আগে এই ক্যাটাগরিতে 6 বার শিরোপা জেতে ভারত, বিপরীতে এখনও শিরোপা অধরা বাংলাদেশের। তাজিন খন্দকার, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে সরকার। জাতিসংঘে প্রধান উপদেষ্টা স্বৈরাচারের আবির্ভাব ঠেকাতে ভারসাম্যপূর্ণ গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলাই লক্ষ্য। ডক্টর ইউনূসের ভাষণকে স্বাগত জানালেন বিএনপি, জামায়াত ও এনসিপি। ভোট নিয়ে আর কোনো সংশয় নেই মির্জা ফখরুলের। জুলাই সনদ বাস্তবায়ন চান তাহের, বিচার সংস্কারে জোর আখতারের। এবং জুলাই সনদ বাস্তবায়নে বিচার বিভাগের পরামর্শ চাওয়ার পরিকল্পনা। 15 অক্টোবরের মধ্যে চূড়ান্তের আশা ঐক্যমত্য কমিশনের। ঝুলে গেলে নির্বাচন নিয়েই শঙ্কা বিশ্লেষকের। এই ছিল সকালের সময়ে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে থাকবেন জাফর সাদিক। ধন্যবাদ মেজবাহ। আন্তর্জাতিক সময় নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।